সকাল হতেই কণা ব্রেকফাস্ট করে রাজশাহীর উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আসার পথে চেয়েছিল আকস্মিকভাবে হলেও রাতের সাথে যেন একবার দেখা হোক, কিন্তু ভাগ্য সহায় হলো না। রাতের সাথে দেখা তো দূর, তার ছায়ার দেখাও মিলল না। ভারাক্রান্ত মন নিয়ে চলে আসলো। কয়েক ঘন্টার জার্নি শেষ করে নিজের বাসায় পৌঁছালো। বাসায় আসতেই দারোয়ান জানালো তার বাবা অফিসে আছে। কণা দারোয়ানের থেকে চাবি নিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢুকলো। ডাইনিং টেবিলের পাশ কাটিয়ে যেতেই দেখলো টেবিলের উপরে সাদা এক টুকরো কাগজ ভাঁজ করা। কণা লাগেজটা পাশে রেখে কাগজটা খুলল। কণার বাবা লিখেছে, খাবার রান্না করা আছে মা, খেয়ে নিও, আমি বিকালেই চলে আসব। কণা মৃদু হাসলো। কি নিদারুণ একটা বাবা পেয়েছে সে। এমন বাবা প্রতিটি মেয়ে ডিজার্ভ করে। কণা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে খাবার খায়। বিকালের দিকে কামরুল হাসান বাসায় আসে। কণা দেখা মাত্রই বাবাকে সালাম দেয়। কামরুল হাসান সালামের জবাব দিল। নিজের রুমে গিয়ে পোশাক চেঞ্জ করে বসার ঘরে এসে চুপচাপ কণাকে বসিয়ে তার চোখে চোখ রেখে জানতে চাইল, খেয়েছিস? হুম। রাহুল ছেলেটা কে? আমি যেই কোচিংয়ে পড়তাম রাহুলও সেখানেই পড়ে। ও আচ্ছা, তা রাহুল আর তোর বিয়ে নিয়ে কিছু ভেবেছিস? কণা চুপ, অস্বস্তিতে পড়ে যায়। তার ঠোঁটে কথা আটকে যায়। অনেক কিছু বলার ছিল, কিন্তু কিভাবে ঠিক করবে সেটাই বুঝতে পারছে না। আর কিভাবেই বা শুরু করবে, কিছুই ঠিকঠাক বোঝে না। এই মুহূর্তে মনে হয় যেন সে অনেক সময় চেয়ে নেয়, কিন্তু সময় কি আসলেই পাওয়া যায়? বাবা, আমি ঠিক জানি না, এখনো আমার নিজের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার মতো অবস্থাই হয়নি। তুমি যা ঠিক মনে করবে আমি তাই করব। কামরুল হাসান মাথা নেড়ে কিছুটা বিরক্ত হয়েই বললেন, তোমার আর রাহুলের সম্পর্ক কেমন তা আমি জানি না, কিন্তু সিদ্ধান্ত তোমার। তোমার সুখটাই তো সবচেয়ে জরুরি কণা। তুমি ভালোভাবে ভাবো, সময় লাগলে সময় নাও, নো তাড়াহুড়ো। কণা এবার দীর্ঘশ্বাস ফেলল। ঠিক সেই মুহূর্তে তার ফোনটা বেজে উঠল। রাহুলের ফোন। কামরুল হাসান রাহুলের নাম্বার দেখে বসা থেকে উঠে বলল, কথা বলো, আসছি। কিছুটা সময় নিয়েই ফোনটা রিসিভ করলো। হ্যালো কণা, কেমন আছো? রাহুলের কণ্ঠে কিছুটা অস্বস্তি, কিছুটা অভিব্যক্তি ছিল। মনে হচ্ছিল লোকটা তার ফোন রিসিভের অপেক্ষাতেই ছিল। কণা কিছু একটা ভাবলো, তারপর বলল, আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? রাহুল একটু থেমে তারপর বলল, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কণা, আমি কিছু বলতে চাই। আমি জানি তুমি একটু দ্বিধায় আছো হুট করে বিয়ের প্রস্তাব পাঠানো নিয়ে। আমি সত্যি তোমাকে ভালোবাসি, প্রথম দেখাতেই পছন্দ হয়ে যায়। আমার দৃষ্টি যেন আর কোনো রমণীতে গিয়ে না আটকায়, সেজন্য এই বিয়ের প্রস্তাবটা পাঠানো। তুমি যত পারো সময় নাও আমাদের সম্পর্কটাকে এগিয়ে নেওয়ার জন্য। আমি অপেক্ষা করব। তুমি রাজি হলেই আগাবো। জাস্ট আমাকে করুণা করে হলেও তোমার জীবনের সাথে জড়িয়ে দিও। কণা কিছুটা নীরব হয়ে গেল। তার ভেতর কিছু একটা হালকা অনুভূতি উঠছিল। এই মুহূর্তের জন্য রাহুলের কথা ভাবতে সে শুরু করলো। রাহুলের জায়গায় নিজেকে বসালো। কণা নিজেও রাতকে ঠিক একইভাবে বলেছিল। প্রতি উত্তরে রাত তাকে উপেক্ষা করে চলে গেল। ইস, তখন যা কষ্ট হয়েছিল। আচ্ছা, রাহুলকে রিজেক্ট করলে সেও কি রাহুলেরও সেম কষ্ট হবে? হয়তো। কিন্তু কণার কষ্ট হচ্ছে কেন? কিসের জন্য কষ্ট হচ্ছে? কাকে নিয়ে হচ্ছে? আমি সময় নিয়ে আবার আপনার সাথে কথা বলে জানাবো। কথাটা বলার সময় কণার মনের ভেতরে যে অস্থিরতা তা খুব স্পষ্টভাবে অনুভব করছিল কণা। ঠিক আছে, আমি অপেক্ষা করব। তবে তুমি জেনে রেখো, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। কণা ফোনটা রেখে দিল। তার মনের মধ্যে একাধিক প্রশ্ন। এই সিদ্ধান্ত এত সহজ হবে না, তবে সময় যেহেতু চাওয়া হয়েছে, তার মানে নির্দিষ্ট একটা সিদ্ধান্তে তার যেতেই হবে। এদিকে রাত তার মায়ের মুখে শুনল কণা নাকি তার বাড়িতে চলে গেছে। রাত খুশি হলো কিছুটা, কিন্তু কণার কথা বারবার মাথায় ঘুরছে। নিজের রুমে গিয়ে রাত আয়নার সামনে দাঁড়ালো। নিজের চোখে অদ্ভুত এক শূন্যতা দেখতে পেল। শূন্যতাটা ছিল সন্ধ্যাকে এই জীবনে না পাওয়ার। রাতের চোখে পানির ছাপ দেখা গেল। সে জানে তার জীবনের গল্পে একটা অধ্যায়
চিরকালই অসমাপ্ত থেকে গেছে, কিন্তু এই অসমাপ্তির মধ্য দিয়েই হয়তো তাকে চলতে হবে। রাত জানালার বাহিরে তাকিয়ে মনে মনে প্রতিজ্ঞা করলো, আমাকে নিজের জীবনের একটা পরিণতি আনতে হবে, আর কণাকে তোমাকে তোমার সঠিক পথ দেখাতে হবে। তোমাকে তোমার নতুন জীবনের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে তোমার জন্য সত্যিকারের সুখ অপেক্ষা করছে। ঘর ভর্তি মোমের নরম আলো, হালকা মশলার সুগন্ধে মিশে থাকা এক অদ্ভুত মায়াময় পরিবেশ। জানালার বাহিরে আকাশ ভরা কালো মেঘ, যেন প্রকৃতিও আজ কোনো রহস্যময় রাতের সাক্ষী হতে চলেছে। রিসোর্টের শান্তিপূর্ণ পরিবেশ ধীরে ধীরে গাঢ় নীরবতায় ঢেকে যাচ্ছে। রাত নামতেই চারপাশে ঝিঝি পোকার ডাক, ঝর্ণার মৃদু শব্দ আর দূর থেকে ভেসে আসা মেঘের গর্জন মিলে পরিবেশটা যেন আরো বেশি রোমান্টিক করে তুলেছে। সন্ধ্যা জানালার কাছে দাঁড়িয়ে রাতের মিষ্টি ঠান্ডা হাওয়া তার চুল উড়িয়ে নিয়ে যাচ্ছে। আশার তার পেছনে এসে দাঁড়ালো, দেখলো সন্ধ্যার হাতে একটা বই। বই পড়ার ফাঁকে ফাঁকে সে আষাঢ়কে আর চোখে দেখে যাচ্ছে। তুমি বই পড়ার ভান করছো, আমি এটা জানি। সন্ধ্যা হেসে বলল, আপনার মতো মানুষ পাশে এসে দাঁড়ালে কি আর বইয়ে মন বসে? তাহলে আমাকেই পড়ো, আমি পুরো একটা এনসাইক্লোপিডিয়া। আমার ভেতরে গল্প, কবিতা, নাটক আর রহস্য সবই আছে। সন্ধ্যা মুখ কুঁচকে বলল, আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি একের ভিতরে সব, পুরাই মিস্ট্রি বক্স। আশার হাসলো, চিরকাল তো তোমার সঙ্গেই কাটবে, তাই নিজেকে একের ভেতরে সব ফাংশনে ডাউনলোড করে নিলাম। সময়টা যেন থেমে গেছে। একের পর এক চোখ রেখে তারা বুঝতে পারছিল জীবনের পথে কোনো বিশাল বাণী নেই, কিন্তু তাদের মধ্যকার ছোট ছোট অনুভূতিগুলোই যেন এত বড় হয়ে উঠেছে। তুমি জানো সন্ধ্যা, আমাদের সম্পর্কটা অনেকটা এই পাহাড়ের মতো। কেউই জানে না কখন মেঘ চলে যাবে আর কখন ঝর্ণা বইতে শুরু করবে। শুধু বিশ্বাস রাখতে হবে একে অপরের ওপর। দুজনের হাসি ঠাট্টার মাঝেই সন্ধ্যা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তোমার চোখে কিসের এত ভাবনা? আশার হালকা গলায় জিজ্ঞাসা করলো। সন্ধ্যা কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাবছি আমার প্রতি আপনার এই ভালোবাসাটা এভাবেই থেকে যাবে তো? আশার তার হাত কাঁধে রাখলো। ভালোবাসা কখনো হারায় না সন্ধ্যা। সময় পরিস্থিতি সব বদলালেও ভালোবাসার এই অনুভূতিটা চিরন্তন। সন্ধ্যা হেসে বলল, আপনি সবসময় এত মিষ্টি কথা কিভাবে বলেন? আশার মুচকি হাসলো, হাত বাড়িয়ে সন্ধ্যাকে কাছে টেনে নিল। তার গভীর চোখে তাকিয়ে বলল, তোমার মায়া ভরা চোখে আষাঢ়ের চাঁদকে দেখতে পাই। তোমার স্পর্শে যেন নিজের অস্তিত্বকে খুঁজে পাই। সন্ধ্যা কিছু বলতে পারল না। তার চোখের কোণায় লজ্জার রেখা ফুটে উঠল। আশার একটু সময় নিল না। তার দুই হাতের শক্ত অথচ কোমল ছোঁয়ায় সন্ধ্যাকে কোলে তুলে নিল। আশার আপনি। তার বাক্য অসমাপ্তই রয়ে গেল। আশার গভীর দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তোমাকে আজ কথা বলতে হবে না। আজ শুধু আমি বলবো, তুমি শুনবে। আমি ছুঁয়ে দেখব, তুমি অনুভব করবে। রাজি মিসেস আহমেদ? সন্ধ্যা লজ্জায় মাথা নিচু করে ফেলল। তার শ্বাস যেন দ্রুত হয়ে উঠল। আশার তাকে ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। তার চুলের খোপা খুলে দিয়ে বলল, তোমার এই চুলের ঘ্রাণ আমাকে পাগল করে দেয় সন্ধ্যা। সন্ধ্যার ঠোঁট কাঁপছিল কিছু বলার জন্য, কিন্তু শব্দ বের হলো না। আশার তার উপরে ঝুঁকে তার মুখটা দুই হাতে ধরে বলল, তোমার চোখে এমন এক জাদু আছে যা আমাকে তলিয়ে দিয়ে দেয়। তুমি জানো না আমি কতবার এই চোখের ভেতরে হারিয়ে গিয়েছি। সে ধীরে ধীরে সন্ধ্যার কপালে চুমু খেল। কপালে নরম স্পর্শে সন্ধ্যার চোখ বন্ধ করে ফেলল। আজ এই রাত, তোমার এই প্রতিটা মুহূর্ত আমার। তুমি আমার পৃথিবী সন্ধ্যা। তার ঠোঁট সন্ধ্যার ললাট থেকে নামতে নামতে তার গালের পাশে ঘেঁষে নামলো। সন্ধ্যার গলা শুকিয়ে গেল। আষাঢ়। তার গলার স্বরে কম্পন। শান্ত হও সন্ধ্যা। আষাঢ় মৃদু হেসে বলল, আমি তো শান্তই ছিলাম, কিন্তু আপনি আমাকে অশান্ত করে ফেলেছেন ডাক্তার সাহেব। এটা তো ঠিক না।
তারপর সে সন্ধ্যার হাত নিজের হাতের নিয়েই তার আঙ্গুলের একটার পর একটা চুমু খেলো। আর তুমি যখন আমাকে অশান্ত করে ফেলো তার বেলায়? সন্ধ্যা ভুরু কুঁচকে বলল, কখন করলাম? অলওয়েজই করো। তোমাকে দেখলেই তো আমি অশান্ত হয়ে পড়ি, ডেসপারেট হই একটু ছুঁয়ে দেওয়ার জন্য। তা মিসেস, আজকে একটু অনুমতি মিলবে ছুঁয়ে দেওয়ার? দেখো বাহিরের পরিবেশটা একদম রোমান্টিক ভাইব দিচ্ছে। বিবাহিত হয়েও যদি অবিবাহিতদের মতো থাকি তাহলে তো খুব অন্যায় হয়ে যায় নিজের সাথে। সন্ধ্যা আষাঢ়ের শার্টের কলারটা চেপে ধরল। চোখে মুখে ছিল ভয় আর লজ্জা। আষাঢ় বুঝল সম্মতি আছে, কারণ সন্ধ্যার কোনো কিছুতেই আপত্তি থাকলে সেটা মুখের উপরেই সে বলে দেয়। বাহিরে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টির শব্দ যেন এক মোহময় সুর তুলে ধরল। ঘরের ভেতরে আষাঢ়ের স্পর্শ আর সন্ধ্যার লজ্জা এক হয়ে রাতটাকে অদ্ভুত এক আবেগময় রূপ নিল। সেই রাতের প্রতিটা মুহূর্তে যেন আষাঢ় আর সন্ধ্যা হারিয়ে গেল নিজেদের ভালোবাসার গভীরতায়, যেখানে সময় থেমে গিয়েছিল। বাইরের আকাশ কালো মেঘে ঢাকা, মৃদু হাওয়ার সাথে বৃষ্টি আসার সম্ভাবনা স্পষ্ট। ঘরের ভেতরে মোমের নরম আলো যেন চারপাশে এক মায়াবী পরিবেশ সৃষ্টি করেছে। বৃষ্টির শব্দ আর ঘরের ভেতরের মৃদু আলোতে রাতটা যেন ভালোবাসার এক অসীম অধ্যায়ে পরিণত হলো। নতুন এক সকাল। সকালটা ছিল অন্যরকম। শহরের কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের কোলে সাজানো ছোট্ট এই রিসোর্টটা যেন প্রকৃতির কোল জুড়ে রাখা শান্তির আস্থানা। রোদের কিরণ জানালা ভেদ করে সরাসরি আষাঢ়ের মুখে এসে পড়ল। আষাঢ় চোখ মেলে তাকাতেই তার নজরে এলো পাশের বিছানায় এলোমেলো হয়ে শুয়ে থাকা সন্ধ্যাকে। মুখ ঢেকে আছে এলোমেলো চুলে। কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল আষাঢ়। তারপর আলতো করে সন্ধ্যার চুলগুলো সরিয়ে দিল। ওর ঘুমের গভীরতা আর নিষ্পাপ মুখটা দেখলে আষাঢ়ের মন এক অদ্ভুত প্রশান্তিতে ভরে যায়। মুহূর্তেই তার ভেতরে এক ধরনের অদ্ভুত অনুভূতি জাগে, যা শুধু সন্ধ্যার জন্যই। কপালে একটা চুমু এঁকে দিয়ে সে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল শেষে টাওয়েলে চুল মুছতে মুছতে বেরিয়ে দেখে সন্ধ্যা তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। আষাঢ় একবার হেসে লাগেজ থেকে প্যান্ট আর শার্ট বের করে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করতে লাগলো। কিছুক্ষণ পর সে সন্ধ্যাকে ডাক দিল, সন্ধ্যা ওঠো, এত ঘুমিয়ে থাকলে দিনটাই তো নষ্ট হয়ে যাবে। সন্ধ্যা আষাঢ়ের ডাক শুনে ঘুম থেকে উঠে পাশ ফিরে একটু বিরক্ত মুখেই তাকিয়ে বলল, এত সকাল সকাল ডাকছেন কেন? আষাঢ় মুচকি হেসে বলল, উঠবে না? গোসল করবে না? ব্রেকফাস্ট করবে না? বের হবে না? সন্ধ্যা বিরক্ত হয়েই বলল, দম নিয়ে এক এক করে বলুন। আষাঢ় তার ভঙ্গি দেখে হাসতে লাগলো। ওকে ম্যাডাম, বলছি, উঠুন, গোসল করুন, তারপর ব্রেকফাস্ট। আজ আমাদের ঢাকায় ফিরে যেতে হবে। সন্ধ্যা যেন কথাগুলো শুনে বিরক্ত হলো। ঢাকা ফিরতে হবে? আমি তো আরেকদিন থাকতে চাই। এত সুন্দর জায়গা ছেড়ে যাওয়ার ইচ্ছে হচ্ছে না। আমারও ইচ্ছে নেই, কিন্তু কাজ আছে তো। সন্ধ্যা গা ঝাড়া দিয়ে উঠে ওয়াশরুমে চলে গেল। সেটা দেখে আশার রিসোর্টের রুম সার্ভিসকে ফোন করে তাদের ব্রেকফাস্ট রুমে পাঠানোর ব্যবস্থা করলো। কিছুক্ষণ পর একজন লোক দরজায় নক করলো। আশার দরজাটা খুলে খাবারগুলো নিয়ে টেবিলে রাখলো। প্যানকেক, অমলেট, সসেজ আর চায়ের গন্ধে পুরো রুমটা ভরে গেল। খাবারগুলো গুছিয়ে রেখে সে অপেক্ষা করতে লাগলো সন্ধ্যার জন্য। সন্ধ্যা গোসল সেরে বের হলো। চুলগুলো ভেজা, টুপটুপ করে পানি পড়ছে। কামিজের পেছনের অংশ ভিজে লেপ্টে আছে শরীরে। আষাঢ়ের ঘোর লেগে আসলো। জিহবা দিয়ে ঠোঁটটা ভিজিয়ে একটা ঢোক গিলে বলল, তুমি কি একটা কথা জানো? কোন কথা? এই যে ভেজা চুলে তোমাকে আরো বেশি সুন্দর দেখায়। জানতে সেটা? সন্ধ্যার চুলের মানি মুছতে মুছতে বলল, আগে জানিনি, তবে আপনি বলাই আজ জানলাম। সব কিছু আমি বলার পরেই জানো তুমি? না তো। এই যেমন আমি সুন্দরী, মানেন তো সেটা? মানি। এটা আপনি না বললেও আমি জানি। কে বলেছিল? কত ছেলেই তো বলেছে ভার্সিটিতে। আর তুমি সেসব শুনেছ? গম্ভীর মুখে বলল আশার। সন্ধ্যা ভেজা টাওয়ালটা বেলকনিতে মেলে দিতে দিতে বলল, এমন ভাবে সামনে এসে হিরো বেশে বলতো
যে না চাইতেও কথাগুলো কানে আসতো, তাই শোনা হয়ে গেছে। আফসোস, কোনো মেয়ে আজ অবধি হিরোইনের বেশে এসে আমার প্রশংসা করলো না। ইস, কষ্ট লাগছে নাকি? ভীষণ। বুকটা ফেটে যাচ্ছে সেই কষ্টে। ব্রেকফাস্ট সেরে নিন, মেডিসিন খাইয়ে দিব, কমে যাবে কষ্ট। মেডিসিন? আর ইউ শিওর? ওকে, ব্রেকফাস্ট করা যাক তাহলে। কাম। সন্ধ্যায় এসে পাশে বসতেই ব্রেকফাস্ট শেষ করলো। ব্রেকফাস্ট শেষ হতেই আশার বলল, গিভ মি মাই মেডিসিন। সন্ধ্যা ড্রয়ার থেকে নাপার ট্যাবলেটটা এনে হাতে ধরিয়ে দিয়ে বলল, ধরুন। আশার মেডিসিনের দিকে তাকিয়ে বলল, নাপা দিলে কেন? বারে, আপনিই তো মেডিসিন চাইলেন। আমি তো মেডিসিন চাইনি, আমি তো ওটা চেয়েছি। সন্ধ্যার ঠোঁটের দিকে ইশারা করে বলল আশার। সন্ধ্যা ভুরুকুটি করে তাকালো। এটা মেডিসিন? বিবাহিত পুরুষদের কাছে এটাই তাদের একমাত্র মেডিসিন, বুঝলে? তাই সময় নষ্ট করো না, কাম। সন্ধ্যা মুখটা এগিয়ে আনলো আষাঢ়ের মুখের কাছে। আষাঢ়ের হার্টবিট বেড়ে গেল। সন্ধ্যা কিছুক্ষণ মুখের দিকে চেয়ে থেকে সরে আসতে নিলে আষাঢ় নিজে থেকেই আঁকড়ে ধরে সন্ধ্যার ঠোঁট। সন্ধ্যা চোখ বড় বড় করে তাকায়। আষাঢ় আলতো করে চুমু দিয়ে বলল, ভেরি নাইস টেস্ট। রোজ সকালে ব্রেকফাস্টের পরই পেলে বন্ধ হয় না তো। মিসেস আহমেদ, চলুন যাওয়া যাক। সন্ধ্যা ওড়না দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, কোথায়? যাওয়ার আগে আশপাশটা আরেকবার ঘুরে দেখে নেওয়া যাক। সন্ধ্যা সম্মতি প্রকাশ করলো। তারপর দুজন রিসোর্টের আশপাশটা দেখতে বের হলো। পাহাড়ের মাঝখানে ছোট্ট একটা নদী বয়ে গেছে। পাখির কিচির মিচিরে চারপাশটা গুঞ্জরিত। সন্ধ্যা কিছুটা অবাক হয়ে বলল, আচ্ছা, আমরা কি শহরের দম বন্ধ করা জীবন ছেড়ে এখানে এই ধরনের জায়গায় পুরোটা জীবন কাটিয়ে দিতে পারি না? আশার বলল, কাটিয়ে দেওয়াই যায়, কিন্তু কিন্তু কি? কাজের জন্যই তো শহরে থাকা। এখানে থাকলে কাজ পাবো কই? কাজ না পেলে তোমাকে খাওয়াবো কি? আর খাওয়াতে না পারলে তুমি কি তখন আমার পাশে থাকবে? উৎসা দিয়ে আরেক বেটার সাথে চলে যাবা। তখন একুল ওকুল দুই কুলি যাবে। ধুর, কি বলেন? আরেক বেটার সাথে ভাগবো কেন? এখানে কি হসপিটাল নেই নাকি? এখানে বেতন ভাতা কম। এখানে হসপিটালে জব পেলেও যেই টাকা পাবো সেটাই তোমার শুধু খাওয়াতেই চলে যাবে। নতুন নতুন পোশাক ট্যুর আর দেওয়া হবে না। এর চেয়ে বেটার যেখানে আসি সেখানেই থাকা। মাঝে মধ্যে এমন সব জায়গায় ট্যুর দিব, এসব জায়গা যেমন মন ভালো করে তেমনি আমাদের সম্পর্কটাকে নতুন করে সাজাবে প্রতিনিয়ত। আমরা প্রচুর ট্যুর দিব। হ্যাঁ, আই লাভ ভ্রমণ, আই লাভ প্রদেশ। প্রদোষ? সেটা আবার কি? প্রদোষ মানে জানো না? না, এটার মানে কি? প্রদোষ মানে তো সন্ধ্যা। নিজের নামের সমার্থক শব্দ জানো না সন্ধ্যাবতী? দিস ইজ সো ব্যাড। আপনি এত কিছু জানেন কি করে? বিকজ আমি ডক্টর, সেই জন্য। হুম, হ্যাঁ না, চলো ওই দিকটায় যাই, একটু পরেই রওনা দিব আমরা। পাহাড়ের সেই সৌন্দর্য থেকে বিদায় নেওয়া কঠিন ছিল। দুপুরের দিকে তারা রিসোর্ট থেকে বের হলো। আশার গাড়ি চালাচ্ছিল আর সন্ধ্যা চুপচাপ বাইরের দৃশ্য দেখছিল। গাড়ি চলতে চলতে আশার হঠাৎ বলল, তোমার সঙ্গে থাকলে আমি সব ভুলে যাই সন্ধ্যাবতী। যেমন এই যে আমাদের বের হবার কথা ছিল ব্রেকফাস্ট করেই, অথচ তোমাকে নিয়ে বের হলাম প্রকৃতি দেখতে। অথচ আমার রাতে একটা অপারেশন আছে, এখন পৌঁছাবো কখন? আর হসপিটালে যাবই বা কখন? সবাই বলবে আশার আহমেদ বিয়ের পর বউ পাগল হয়ে গেছে আর নিজের কাজকর্ম নিয়ে গাফিলাতি করছে। তুমি দিনকে দিন আমার নেশায় পরিণত হচ্ছ। সন্ধ্যায় হেসে বলো, তাহলে কি আমাকে আপনার ঔষধ হিসাবে ধরে নিতে হবে? আশার মৃদু হেসে বলল, তোমার মতো ঔষধ পাওয়া সহজ নয়। যদি ঔষধের মতো শার্টের পকেটে তোমায় ভরে নিজের সাথে রাখতে পারতাম কি যে ভালো হতো। সন্ধ্যা কিছু বলল না আর। গাড়িটা যতই ঢাকা শহরের কোলাহলের দিকে ফিরছে ততই সন্ধ্যার মন বিষণ্ণ হয়ে যাচ্ছে। এত শান্তি ছেড়ে আবার এই শহরে কোলাহলে ফেরা ভালো লাগছে না। রাত জানালা ধরেই দাঁড়িয়েছিল। বাহিরে ঝিরিঝিরি বৃষ্টি। আজ আইএলটিএস এর এক্সাম দিয়ে এসেছে সে, এবার টিকলেই হয়। তারপর সোজা বাহিরের দেশে। কণার কথা বা কণার আচরণ রাতের মাথায় একটুও নেই।
বরং তার মনে এখন একটাই চিন্তা, নিজের ভবিষ্যৎ। নিজের প্রতিচ্ছবি দেখে রাত দীর্ঘশ্বাস ফেলল। তার নিজের জীবনে অনেক স্বপ্ন, অনেক চ্যালেঞ্জ। জীবন নিয়ে তার চিন্তা কেবল তার নিজের চারপাশের সীমাবদ্ধ। সে কখনোই আরেকজনের জীবনের অংশ করে ভাবেনি। কণা তার জীবনের কোনো জায়গা রাখেনি। এটাই ছিল তার শক্ত অবস্থান। হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দে পেছনে ফিরে দেখল তার মা এসেছে। কিছু বলবে? আশার সন্ধ্যা আসতেছে, ডিম ফুরিয়ে গেছে, দোকান থেকে নিয়ে আয় না বাবা। রাত সাটারটা নিয়ে বের হলো। আসার পথে শরীফার সাথে দেখা হলো। এই বৃষ্টিতে শরীফা সেজে গুজে, নায়িকা সেজে ছাতা মাথায় নিয়ে হাঁটছে। রাত শরীফাকে দেখে ভুরু কুঁচকে বলল, এই বৃষ্টিতে এমন সেজে গুজে কই যাচ্ছিস? ডেটিং এ? আরাফাত ভাইয়ের সাথে? না, আমার আরেকটা বয়ফ্রেন্ড আছে, তার সাথে। পারিসও বটে। এই বৃষ্টিতে ডেটিং? ছাতা সামলাবি নাকি নিজেকে সামলাবি? দেখিস আবার পিছলে পড়ে টলে যাস না। কথাটা বলেই রাত চলে গেল। শরীফা আরো সতর্কতার সাথে হাঁটতে গিয়ে ঠাস করে পড়ে পা পিছলে পড়ে গেল। রাত ততক্ষণে চলে গেছে। শরীফা আশেপাশে তাকালো, কেউ দেখে ফেললো না তো? না, কেউ দেখেনি। তাড়াতাড়ি করে পড়া থেকে উঠে বাসার দিকে ছুটলো ড্রেস চেঞ্জ করতে। অন্যদিকে কণা তার বাবার দেওয়া পরামর্শ নিয়ে দ্বিধায় ভুগছে। তাই ভাবলো বাবার থেকে কৌশলে একটা কাজ নিয়ে নেবে সে। যেই ভাবা সেই কাজ। গুটি গুটি পায়ে বাবার রুমে আসলো। দরজায় কড়া নেড়ে নিজের উপস্থিতি জানিয়ে বলল, বাবা আসবো? কামরুল হাসান ব্যাংকের ফাইলটা পাশে রেখে বলল, আয়। কণা ভেতরে ঢুকলো। কিছু বলবি? একটা কথা জানতে চাচ্ছিলাম। হ্যাঁ বল। আচ্ছা বাবা, জানো আমার না একটা ফ্রেন্ড আছে। সে না একজনকে ভালোবাসে, কিন্তু যাকে ভালোবাসে সে আমার ফ্রেন্ডকে ভালোবাসে না। এদিকে আমার ফ্রেন্ডের বিয়েও ঠিক হয়ে গেছে বাসা থেকে। এখনো দ্বিধায় ভুগছে। ওর কি করা উচিত? ছেলে না মেয়ে ফ্রেন্ড? মেয়ে। কেউ যদি ভালো না বাসে তাহলে তো তার সেখানে জোর করে ভালোবাসা পাওয়া যায় না। মেয়েটার উচিত পরিবার যাকে পছন্দ করছে তাকেই বিয়ে করা। কিন্তু বাবা, ও যে আরেকজনকে ভালোবাসে, মনে একজনকে রেখে আরেকজনকে বিয়ে করা যায়? প্রথমে কষ্ট হবে, কিন্তু সময় যেতে যেতে তা স্বাভাবিক হয়ে যাবে। মনে রাখবে, মেয়েরা হচ্ছে তরল। তাকে যেই পাত্রে রাখবে সে সেই পাত্রেই নিজেকে মানিয়ে সেই পাত্রের আকার ধারণ করবে। তার মানে বলছো মেয়েটা রাজি হয়ে যাওয়া উচিত এই বিয়েতে? হ্যাঁ, যদি একপাক্ষিক ভালোবাসা হয়ে থাকে তাহলে রাজি হয়ে যাওয়াই উচিত। আচ্ছা, আসছি, পরে কথা বলবো। কণা চলে আসলো নিজের রুমে। তার উত্তর সে পেয়ে গেছে। ফোনের স্ক্রিনে কল লিস্টে ঢুকলো। রাতের নাম্বারটা জলজল করছে। কি একটা ভেবে কণা রাতকে কল লাগালো। রাত সবেই ডিমটা মায়ের হাতে ধরিয়ে দিয়ে নিজের রুমে এসেছে। আকস্মিক ফোনটা বেজে ওঠায় অচেনা নাম্বার দেখতে পেয়ে ফোনটা রিসিভ করে কানে নিয়ে বলল, হ্যালো, কে? কণা জবাব দিল, আমি কণা বলছি। রাত কান থেকে ফোনটা নামিয়ে নাম্বারটা দেখে নিল। কিছু বলবে? চেয়েছিলাম তো অনেক কিছুই বলতে, কিন্তু সেটা বলার অধিকার তো আর দেননি। তা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার কথা জিজ্ঞাসা করলেন না? কি জিজ্ঞাসা করব? কেমন আছি আমি? সেটা জিজ্ঞাসা করাটা জরুরি মনে হলো না, তাই জিজ্ঞাসা করিনি। আপনি ভীষণ পাষাণ একটা মানুষ, পুরুষ মানুষ, সেটা জানেন। সেটা হয়তো আর একবার ভাবুন না রাত। ভাববার রাস্তা আমি রাখিনি কণা, তাই ভাবাভাবির কিছুই নেই। আমি যে দহনে পুড়ে ছারখার হচ্ছি তার দায়ভার নিশ্চয়ই আমার নয়। আমার কি উচিত? বিয়েটা করে ফেলা? আমার মতে তোমার বিয়েটা করে নেওয়াই উচিত। আমার বিয়েতে আসবেন? যদি বাইরে যাওয়ার আগে হয়ে যায় তাহলে নিশ্চয় যাওয়ার চেষ্টা করব। রাখছি এখন, একটু কাজ আছে। রাত ফোনটা কেটে দিল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই আষাঢ় আর সন্ধ্যা ঢাকায় এসে পৌঁছালো। বাসায় এসেই জানতে পারলো কণা চলে গেছে। সন্ধ্যা কণাকে ফোন দিয়ে কিছুটা কথা শোনালো বলে চলে যাওয়ার জন্য। আর কণা ভুলক্রমেও বিয়ের ব্যাপারটা বলল না। রাত সন্ধ্যাকে কণার সাথে কথা বলতে দেখে নিজের রুমে গিয়ে চেয়ার টেনে বসলো। টেবিলে রাখা কাগজে কিছু একটা লিখতে শুরু করলো।
তার লক্ষ্য একটাই, নিজেকে শক্তিশালী এবং অটল রাখা। সে জানে অন্যের আবেগে সে নিজের পথ পরিবর্তন করবে না। রাতের ডায়েরির এক অংশ। আমার জীবন এখন বর্তমানে আবেগের জায়গা খুব কমই। পৃথিবীটা বাস্তব এবং কঠিন। এখানে আবেগ দিয়ে কিছুই হয় না। জীবনকে সামনে এগিয়ে নিতে হলে নিজের চাওয়া পাওয়া স্পষ্ট থাকা জরুরি। রাত জানে তার জীবনে কোনো অনুভূতি তাকে এখন দুর্বল করতে পারবে না, কারণ সে এখন পাথরের মতো নিজেকে শক্ত করে নিয়েছে। কারণ জীবনে একটা ধাক্কা না খেলে কখনো পরিবর্তন আসে না, আর পরিবর্তন না আসলে জীবনের কোনো মানেই হয় না। 15 দিন পার হয়ে গেছে। রাতের আইএলটিএস এর এক্সামের রেজাল্ট দিয়েছে এর মধ্যেই, এবং সে উত্তীর্ণও হয়েছে। বাইরে যাওয়ার সব প্রসেস কমপ্লিট। তার ফ্লাইট পরশু নাইটে। এখন স্বপ্ন পূরণের পালা। এই 15 দিন কণার সাথে কোনো যোগাযোগ হয়নি। কণার বিয়ে ঠিক হয়ে গেছে। বিয়ের প্রস্তুতি নাকি জোর কদমে চলছে। সন্ধ্যার মুখে শুনেছিল, এই তো কাল গায়ে হলুদ। গতকাল রাতে কণা একটা মেসেজ দিয়ে রাতকে আসার অনুরোধ করলো। মেসেজটি পড়ে রাত স্থির হয়ে গিয়েছিল। কোনো উত্তর দেয়নি, এমনকি ডিলেটও করেনি। শুধু মেসেজটি সিন করেই রেখে দিয়েছিল। সন্ধ্যা বসার রুমে বসে ভাবছে কণাকে নিয়ে। আষাঢ় হসপিটালে গেছে, কাল যাবে তারা রাজশাহী। রাতকে রুম থেকে বের হতে দেখে সন্ধ্যা ডেকে উঠল। রাত সন্ধ্যার দিকে তাকালো, এগিয়ে এসে বলল, বলুন, আপনি যাবেন না বিয়েতে? হয়তো যাওয়া হবে না, আসলে পরশু তো আমার ফ্লাইট, গোছগাছ তো করতে হবে। হ্যাঁ, সেটাও তো কথা। কণা আমাকে বারবার বলেছে আপনি যেন একটু হলেও যান। আমার যাওয়া না যাওয়ায় তো আর বিয়ে আটকে থাকবে না সন্ধ্যা। সরি ভাবি, তাছাড়া হয়তো সময় হবে না আমার, তবুও চেষ্টা করব। কতদিনের জন্য যাবেন? গুনিনি, যতদিন ইচ্ছে হয় ততদিন। কণাটাও বাহিরে পড়ার জন্য কোর্স করলো, অথচ বিয়ের জন্য এক্সামটা দিতে পারলো না। নেক্সট টাইম দিবে, সমস্যা তো আর নেই তাতে। হুম, ব্রেকফাস্ট করেছেন? না। আচ্ছা, ব্রেকফাস্ট আনছি আমি। সন্ধ্যা উঠে চলে গেল খাবার আনতে। রাত খাবার টেবিলে বসলো। সন্ধ্যা খাবার এনে দিল। রাত খেলো। খাওয়ার শেষে রাত বাহিরে চলে গেল। কিছু কাজ আছে যা শেষ করতে হবে। রাত বের হবার পরপরই সন্ধ্যা বের হলো শাশুড়ির সাথে। পাশের মলে গেল কিছু কেনাকাটার জন্য। কেনাকাটা করে মল থেকে বের হতে দেখা হলো নিখিলের সাথে। সন্ধ্যা স্থির হয়ে গিয়েছিল। চোখাচোখি হলো দুজনের। আমেনা বেগম ডেকে উঠল নিখিলকে। নিখিল এগিয়ে আসলো, সালাম দিল। আমেনা বেগম সালাম দিয়ে জিজ্ঞাসা করলো, কেমন আছো নিখিল? নিখিল মৃদু হেসে বলল, জি, ভালো আছি। আপনারা কেমন আছেন? এই তো আল্লাহর রহমতে আছি ভালোই। তা এখানে কেন? একটু কেনাকাটা করার জন্য এসেছি। থাকো কোথায় এখন? শাহবাগ। ও, বউ কোথায়? বউ? বউ। তুমি না বিয়ে করেছো শুনলাম, ছবিও তো দেখলাম। ও হ্যাঁ, আমি তো বিয়ে করেছি। বউ বাসায়? আজ আসি আন্টি। নিখিল আমেনা বেগমকে পাশ কাটিয়ে সন্ধ্যাকে ক্রস করার সময় নিখিল ফিসফিস করে বলল, পৃথিবীর সব সুখ তোমার জীবনে এসে ধরা দিক, ভালো থাকিস। সন্ধ্যা ততক্ষণে নিখিলের দিকে ফিরল। নিখিল চলে গেল। সন্ধ্যা যাওয়ার পানে তাকিয়ে রইল। আশ্চর্য, লোকটা এমনটা বলল কেন? আমেনা সন্ধ্যাকে ডাকলো। সন্ধ্যা শাশুড়ির সাথে হাঁটা ধরল। কণা ফোনে কথা বলছে রাহুলের সাথে। সেদিন রাতের সাথে কথা বলার পরপরই কণা তার বাবাকে জানিয়েছে সে বিয়েতে রাজি। সেটা রাহুল শোনা মাত্রই সে কি খুশি। রোজ নিয়ম করে 3 বেলা ফোন দেয়, খোঁজ খবর নেয়। মাঝে একদিন রাজশাহী চলে এসেছিল কণাকে দেখার জন্য। কণার বাড়ির নিচেই এসেছিল। কণা তখন বেলকুনিতেই ছিল। রাহুল কিছুক্ষণ কণাকে নিচ থেকে দেখেই চলে যায়। রাহুল ছেলেটা বেশ ভালোই। অ্যারেঞ্জ ম্যারেজ হিসাবে সব মেয়ে তো এমন স্বামী চায়। রাহুল একজন কেয়ারিং পার্সন। কণা শুনছো? বলুন। আমরা দুজন কিন্তু একসাথে বাহিরে যাব, কেমন? আমি তোমাকে তোমার ফ্রিডম দিব। তোমার সব স্বপ্ন পূরণের পথিক হয়ে পাশে থাকব। তোমাকে উৎসাহ দিব, বাধা অন্তত কখনোই দিব না। আমি একদম তোমার মনের মতো স্বামী হবার আগে বন্ধু হয়ে দেখাবো। তার বিনিময়ে কি তুমি সারা জীবন আমায় তোমার পাশে রাখবে কণা?
আমি বিয়ে একটা তো বিশ্বাসী রাহুল। আপনার সাথে আমার বিয়ে হওয়া মানে ধরে রাখুন মৃত্যুর আগ অবধি আমি আপনার বউ হয়েই আপনার পাশে থাকব। আমরা আজ রাতে আসতেছি রাজশাহী, সোজা হোটেলে কমিউনিটি সেন্টারে উঠব। সাবধানে আসবেন। রাতে আশার বাসায় ফিরতেই দেখে সন্ধ্যা বিছানায় আধো শোয়া হয়ে কিছু একটা ভাবছে। আশার পোশাক পাল্টে নিল, কিছুক্ষণ তাকিয়ে রইল, অথচ সন্ধ্যার খেয়ালই আসলো না। আশার এবার সন্ধ্যার বাহুতে হাত দিয়ে বলল, এই কি ভাবছো? সন্ধ্যা চমকালো, ধড়পড়িয়ে উঠে বলল, ভয় পেলাম তো। ভয় কেন পেলে? কি ভাবছো? আজ মলে গিয়েছিলাম। তো নিখিলের সাথে দেখা হলো। ও, তারপর? একটুও অনুতপ্ততা নেই? অনুতপ্ততা কেন থাকবে? সে কি করেছে? সে সেকেন্ড বিয়ে করে সুখী আছে। কেন, তার অসুখী থাকার কথা ছিল? আপনি কি তার হয়ে কথা বলছেন? না তো, সেটাই তো মনে হচ্ছে। শোনো সন্ধ্যা, বাহির থেকে কাউকে জাজ করা উচিত না। আর নিখিলের কোনো অন্যায় আমি দেখি না। শ্রেয়ার সাথে এটা আরো অনেক আগেই হতো। আমি নিখিলকে বলেছি মানিয়ে নিতে, ধৈর্য ধরে। তবে শ্রেয়াই তো শ্রেয়াই। আর তাছাড়া আমি বলবো, নিখিল দারুণ একটা মানুষ। আপনার কথার টোন ভালো লাগছে না। নিখিল ভাই কেমন সেটা আমার আপনি থেকে ভালো জানেন। হয়তো কিছুটা ভালো জানি। আর নিখিল কিন্তু বিয়ে করেনি। সন্ধ্যা ভুরু কুঁচকে আসলো। বিয়ে করেনি মানে? সেদিন যে ছবিটা দেখলাম, ওটা নিখিলের বউ না, নিখিলের বন্ধুর বউ। ওদেরই বিয়ে হয়েছে। নিখিল সাক্ষী হিসাবে গিয়েছিল, সেখানেই একজন ছবি তুলে শ্রেয়াকে পাঠিয়ে বলেছিল নিখিল বিয়ে করে নিয়েছে। আসল কথা হলো, নিখিল নিখিলদের মতোই আছে। তো ওসব করার কি মানে? নিখিল তো করেনি, করেছে ওর কলিগ, যার সাথে শ্রেয়ার ভাব ছিল। ও আচ্ছা, বাদ দেই এই টপিক, খেতে আসুন। আশাল সন্ধ্যার পেছনে পেছনে গেল। রাত আগেই খেয়ে নিজের রুমের জানালা ধরে দাঁড়িয়ে আছে। বাহিরের আকাশে মেঘ জমেছে, দূরে কোথাও বৈদ্যুতিক চমক দেখা যাচ্ছে। ভালো লাগছে এমন আবহাওয়া। এই তো আর কয়টা দিন, তারপর চলে যাবে। নতুন দিনের সূচনা। কণাকে সাজানো হয়েছে। আজ যে ওর গায়ে হলুদ। কণা আয়নায় নিজেকে দেখছে, তাজা ফুল দিয়ে একেবারে শাড়ি, দারুণ লাগছে তাকে। এত দারুণ লেগেও তো পেল না সে রাতকে। কি এমন হতো রাতকে পেয়ে গেলে? বিশ্বে কি যুদ্ধ লেগে যেত একটা মানুষকে পাওয়ার ফলে? কণা বিছানা থেকে ফোনটা নিল, সন্ধ্যাকে ফোন করে জিজ্ঞাসা করলো তারা কত দূর। সন্ধ্যা জানালো প্রায় কাছে। কণা ইনিয়ে বিনিয়ে জিজ্ঞাসা করলো রাত আসছে কিনা। সন্ধ্যা জানালো রাত আসবে না, কাল ওর ফ্লাইট, তার পক্ষে সম্ভব না আসার। কাল তার ফ্লাইট? কথাটা শুনেই বুক অসাড় হয়ে আসলো কণার। ইস, লোকটা তাহলে চলেই যাচ্ছে। শেষবারের জন্য কি একটুও দেখা হবে না তাদের? লোকটাকে কি একটুও ছুঁয়ে দিতে পারবে না? কণা ফোনটা কেটে নিজেকে স্বাভাবিক করে নিল। জানালা দিয়ে বাহিরে তাকাতেই দেখলো রাহুল এসেছে, পরনে হোয়াইট পাঞ্জাবি। রাহুল কণার রুমের জানালার দিকে তাকালো। তার মনেই হয়েছিল কণা আছে জানালার ধারে। হলোও তাই, চোখাচোখি হলো দুজনের। রাহুল মৃদু হেসে ফোনে মেসেজ পাঠালো, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে তোমাকে। কণা জাস্ট দেখলো মেসেজটা, রিপ্লাই দিল না। রাহুলকে নিয়ে বসানো হলো স্টেজে। সন্ধ্যা আর আশার চলে এসেছে। সন্ধ্যাকে সামনাসামনি দেখে কেন যেন কণার বুকটা ফেটে কান্না বেরিয়ে আসতে চাইল। কামরুল হাসান কণাকে নিয়ে আসতে বলল। সন্ধ্যা কণাকে দুই চোখ ভরে দেখলো, থুতনিতে হাত রেখে বলল, খুব সুন্দর লাগছে তোকে কণা। কণা মৃদু হাসলো, সেই হাসিতে প্রাণের স্পন্দন ছিল না। শুধু সন্ধ্যাকে জড়িয়ে বলল, খুব ইচ্ছে ছিল তোর যা হবার, কিন্তু আফসোস হতে পারলাম না। গায়ে হলুদের স্টেজে পাশাপাশি বসানো হয়েছে কণা আর রাহুলকে। সবাই এক এক করে হলুদ লাগিয়ে দিচ্ছে তাদের। কণা মূর্তির মতো বসে আছে। কণার মুখে কোনো হাসি নেই। পিচ্ছি পিচ্ছি ছেলে মেয়ে সামনেই নাচতেছে। সন্ধ্যা কণার রুমে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে। কাচের চুড়িগুলো পরতে গিয়ে সেগুলো হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। সন্ধ্যার মেজাজটা তুঙ্গে চলে গেল। বিরক্ত মুখে নিচু হয়ে চুড়ির অংশগুলো তুলতে নিলেই দেখে খাটের নিচে একটা কালো ডায়েরি পড়ে আছে উল্টো হয়ে। সন্ধ্যা সেটা দেখলো, উঠালো।
পৃষ্ঠা উল্টিয়ে সোজা করতেই চোখ গেল আটকে একটা নামে। নামটি হলো রাত। সন্ধ্যার কপালে দুটো ভাঁজ পড়ল। রাতের নাম কণার ডায়েরিতে কেন? সন্ধ্যা ভালো করে দেখতে পেল কিছু লেখা আছে এখানে। সন্ধ্যা পড়া শুরু করলো। দিনটি বোধহয় আজ মঙ্গলবার। একটু অদ্ভুতই লাগে দিন গোনার এই অভ্যাসটা। আপনার সাথে পরিচয়ের আজ 2 মাস 13 দিন। শুনতে বেশ ছোট সময়, তাই না? কিন্তু এই অল্প সময়েই কিভাবে যেন আপনাকে এতটা ভালোবেসে ফেলেছি তা আমি নিজেও জানি না। আচ্ছা, এই 2 মাস 13 দিনে কেউ কাউকে এভাবে ভালোবাসতে পারে? এটা কি আসলেই ভালোবাসা, নাকি এটাকে মানুষ অ্যাট্রাকশন বলে উড়িয়ে দিবে? জানি না। তবু একটা ব্যাপার কি জানি, আপনার প্রতি আমার এই টান কেবল হাওয়ায় মিলিয়ে যাওয়া কিছু নয়, এটা গভীর, অন্তহীন। রাত, জানেন আমাদের নামটা কতটা সুন্দরভাবে জুড়ে যায়? রাত আর কণা। রাত কণা, যেন আমাদের জন্যই পৃথিবীতে এই নামটা সৃষ্টি হয়েছে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, এই সুন্দর নামের মতোই অসাধারণ হলো না আমাদের সম্পর্কটা। আপনার জন্য কখনো হিংসা করব ভাবিনি, কিন্তু এখন আমার বুকের ভেতর সেই অজানা আগুনটা জ্বলছে। হিংসা করি সেই মানুষটাকে যে আপনার দৃষ্টিতে এসে পড়েছে। কেন আমার দিকে একবারও তাকালেন না সেভাবে? আমি তো চেষ্টা করেছিলাম রাত, আপনাকে বোঝার, আপনার চোখের ভাষা পড়ার, কিন্তু আপনার চোখে আমার জন্য কিছুই ছিল না। ছিল কেবল সেই অন্য কারোর ছায়া। সবাই বলে ভালোবাসা নাকি নিঃস্বার্থ হয়, কিন্তু আমি পারিনি। আপনার প্রতি আমার এই ভালোবাসা আমাকে দুর্বল বানিয়েছে, আমাকে ভেঙে দিয়েছে। আর আজ আমি শুধু প্রশ্ন করি, কেন আপনার কাছে আমার ভালোবাসাটা যথেষ্ট হলো না? রাত, জানেন আমি প্রতিদিন নিজেকে এই প্রশ্নগুলো করি, কিন্তু কোনো উত্তর পাই না। কখনো ভাবি হয়তো আপনি আমার কথা ভুলেই গেছেন, হয়তো আপনি কখনোই বুঝবেন না আমি কিভাবে প্রতিটা মুহূর্তে আপনাকে ভাবি। জানেন, আমার কাছে রাত মানে আপনি। আপনি ছাড়া রাত যেন কোনো অর্থই পায় না। কিন্তু আজকাল সেই রাতগুলো আর আগের মতো হয় না। প্রতিটি রাত যেন আমাকে আরো একা করে দেয়। জানেন, আমি কখনো কাউকে এতটা অনুভব করিনি, কিন্তু আপনাকে আপনাকে অনুভব করি প্রতিটা নিঃশ্বাসে। এমনকি যখন চোখ বন্ধ করি তখনও আপনার মুখটা স্পষ্ট দেখতে পাই। কিন্তু আপনি আপনি কি একবারও আমাকে অনুভব করেন? একবারও কি মনে হয় কেউ আকাশের চাঁদকে নয়, কেবল আপনাকেই চাই? আমি জানি আপনার কাছে এসবের কোনো গুরুত্ব নেই। আপনি হয়তো কখনো ভাবেনি না আমি কতটা কষ্টে আছি। রাত, জানেন কখনো কখনো মনে হয় আপনার থেকে দূরে চলে যায়, এমন কোথাও যেখানে আপনাকে আর দেখতে পাবো না। কিন্তু আমার দুর্ভাগ্য এই যে, যত দূরেই যায় না কেন আপনার স্মৃতিগুলো আমাকে তাড়া করে। আপনার সেই প্রথম দেখা হাসিটা, আপনার কণ্ঠের গভীরতা, সব কিছুই আমাকে গ্রাস করে। আজকাল নিজেকে আয়নায় দেখতেও ভয় হয়। মনে হয় আমি আর আগের মতো নেই। চোখের নিচে কালি জমেছে, মুখের হাসির রেখাটা হারিয়ে গেছে। আমি হয়তো ধীরে ধীরে মরে যাচ্ছি রাত, কিন্তু আপনি জানেন না, জানবেনও না। হয়তো কোনো একদিন আপনি ফিরে তাকাবেন আর দেখবেন যে মানুষটা আপনাকে সারা জীবন ভালোবেসে গেছে সে আর নেই। হয়তো তখন আপনার একটু খারাপ লাগবে, কিন্তু ততদিনে আমি কোথায় থাকবো তা কে জানে। রাজশাহীতে আসার পর কদিন ধরে মনে হচ্ছে আমার আর কিছুতেই ভালো লাগে না। খাবার মুখে দিলে স্বাদ পায় না, ঘুমাতে গেলে স্বপ্নে আসে না। শুধু একটা শূন্যতা, একটা অদ্ভুত তীক্ষ্ণ ব্যথা আমাকে আচ্ছন্ন করে রাখে। জানেন, আমি যখন একা বসে থাকি তখন বারবার আপনার সেই হাসিটা মনে পড়ে, যে হাসি আমাকে প্রথম আপনার দিকে টেনেছিল। কিন্তু এখন সেই হাসি কেবলই স্মৃতি। আমার জীবনে আর কোনো সত্য নেই, শুধু এই তীব্র অনুভূতিটা ছাড়া। আমার ইচ্ছে করে চিৎকার করে বলতে, রাত আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনাকে জানালে তো কোনো লাভ নেই। আপনি তো আমাকে চাইবেনই না, তাই না? হয়তো আমি শুধু একদিকের ভালোবাসায় বন্দী হয়ে বাঁচবো, অথবা হয়তো মরেই যাব।
তবুও একটা কথা থেকেই যায়, আপনি যদি কখনো আমার কথা ভাবেন, একবার শুধু মনে করবেন এই মেয়ে আপনাকে ভালোবেসেছিল নিজের সবটুকু দিয়ে, কিন্তু আপনি তা কখনোই দেখতে চাননি। জানি এভাবে চিঠি লিখে কোনো লাভ নেই, হয়তো আপনি কখনোই এই কথাগুলো জানবেন না, তবু আমি লিখি, কারণ এতটুকুই আমার বাঁচার উপায়। আপনার জন্য জমে থাকা কথাগুলো লিখে হালকা হওয়ার চেষ্টা করি, কিন্তু কি জানেন, লিখতে লিখতে বুকের ভার অনেক বেড়ে যায়। আজ সকালে জানালা দিয়ে সূর্যের আলো দেখছিলাম, হঠাৎ মনে হলো আজকেই এই আলোটা যেন আমার জন্য নয়। আমি চাই আপনার জীবনটা উজ্জ্বল থাকুক, সুখের আলোয় ভরে উঠুক, কিন্তু নিজের অজান্তেই আমার প্রশ্ন জাগে, আমি কি একটুও জায়গা পেতে পারতাম না সেই আলোতে? আজ আমি কিছু ঠিক করে ফেলেছি রাত, আমি ক্লান্ত হয়ে গেছি এই অপেক্ষা করতে, এই ভেঙে পড়া নিজেকে নিয়ে বেঁচে থাকতে থাকতে। হয়তো আমার বেঁচে থাকার প্রয়োজন নেই, আপনাকে ছাড়া পৃথিবীটা যেন অর্থহীন, এইসবই মনে হয় এখন। তবে যাওয়ার আগে একটা কথা বলবো, আমি জানি আপনি আমাকে কখনো ভালোবাসবেন না, কিন্তু আমি আপনাকে যে ভালোবেসেছি সেটা আমার জীবনের সবচেয়ে বড় সত্য কথা। আমি গর্বিত যে আমি আপনাকে ভালোবেসেছি। আর হ্যাঁ, রাত প্লাস কণা, এই নামটা যেন কখনো ভোলেন না, কারণ এই নামটাই প্রমাণ করে একপাশের ভালোবাসাও কতটা সুন্দর হতে পারে। আমার মন বলছে একদিন আপনি বুঝবেন, বুঝবেন আমি কিভাবে আপনাকে ভালোবেসেছিলাম। কিন্তু সেই দিনটাই আমি তো থাকবো না, নাকি হারিয়ে যাব কোথাও অন্ধকারে, যেখানে আর কোনো রাত কণা হবে না। বিদায় রাত, যদি কোনোদিন আমার কথা মনে পড়ে, শুধু একবার বলবেন কণা আমাকে ভালোবেসেছিল, তাতেই আমি শান্তি পাবো, যেখানেই থাকি না কেন। ডায়েরিটা পড়ে সন্ধ্যা বরফের ন্যায় জমে গেল। কণা রাতকে ভালোবেসেছিল, তাহলে সন্ধ্যাকে কেন জানালো না? আর রাত কোন মেয়েকে ভালোবাসে? ডায়েরিটা হাতে নিয়ে ছাদে আসতেই কণার মলিন মুখটা চোখে পড়ল। আষাঢ় সন্ধ্যাকে দেখা মাত্রই এগিয়ে আসলে সন্ধ্যা আষাঢ়ের হাতে ডায়েরিটা ধরিয়ে দিয়ে কণার দিকে এগিয়ে গেল। কণার হাত চেপে ধরে বলল, কণা সাইডে আয়, কথা আছে। সন্ধ্যা কণাকে নিয়ে সাইডে আসলো। আষাঢ় কিছুই বুঝতে পারছে না। সন্ধ্যা রেগেই জিজ্ঞাসা করলো, এমন মহান সাজার মানেটা কি কণা? কণা ভুরু কুচকালো, মহান সেজেছি মানে? মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করতেছিস তুই? মাথা কি ঠিক আছে তোর? তুই যে আরেকটা মানুষকে ঠকাচ্ছিস, সেটা বুঝতে পারছিস? কাকে ঠকাচ্ছি আমি? জানিস না কাকে ঠকাচ্ছিস? রাহুল লোকটাকে তো তুই ভালোই বাসিস না, তাহলে তাকে কেন বিয়ে করছিস? সে যখন জানবে তার বউ আরেকজনকে ভালোবাসে, তখন তার রিয়াকশন কেমন হবে জানিস? কণার পিলে চমকে উঠলো, কাপা কাপা গলায় বলল, "এ, কি বলছিস? আমি আবার কাকে ভালোবাসি? আমি কাউকে ভালোবাসি না। হো, রিয়েলি? তাহলে ডায়েরিতে ওসব কি লেখা? তুই রাতকে ভালোবাসিস, অথচ আমাকে জানালি না?" কণা বরফের ন্যায় জমে গেল, আশেপাশে তাকালো, কেউ শুনে ফেললো না তো? আষাঢ়ের হাতে ডায়েরিটা দেখে সহসা সেটা কেড়ে নিয়ে বলল, আমার ডায়েরিটা কেন ধরেছিস তুই? এটা একটা পার্সোনাল জিনিস, না বলে দেখা উচিত না। পার্সোনাল জিনিস কেউ যেখানে সেখানে ফেলে রাখে না নিশ্চয়। আষাঢ় সন্ধ্যার দিকে তাকিয়ে বলো, আরে কি হচ্ছে? কাকে কে ভালোবাসে? আর কে কাকে ঠকাচ্ছে? সন্ধ্যা আষাঢ়ের দিকে কটমট চাহনি নিয়ে বলো, আপনার ভাইকে ভালোবাসে কণা। আচ্ছা, আপনার ভাই কাকে ভালোবাসে? ওর সেই ভালোবাসার মানুষটা কে জানেন? আমি কথা বলবো। মেয়েটাও কি রাতকে ভালোবাসে? ভালো না বাসলে আমি রাতকে মানানোর চেষ্টা করব। কণার না চাইতেই এবার হাসি পেল। সন্ধ্যা যার খোঁজ করছে সেই মেয়েটা তো সে নিজেই। এই কণা, তুই নিশ্চয় চিনিস, বল মেয়েটাকে? কেউ না, রাত আমাকে ভালোবাসে না সন্ধ্যা, তুই তো বাসিস। একতরফা ভালোবাসায় কিছু হয়? কখনো দেখেছিস পূর্ণতা পেতে? তাই বলে আরেকজনকে বিয়ে করে ফেলবি? আমি আশার আছি তো, নাকি? আমরা ঠিক কিছু একটা করতাম, কিছু করে লাভ নেই, যা হচ্ছে সেটাও হতে দে। রাহুল তো ভালোবাসে আমাকে। আমি আসছি, রুম থেকে
অস্বস্তি হচ্ছে ভীষণ। কণা চলে আসলো, সন্ধ্যা আষাঢ়ের দিকে তাকিয়ে রইল। সেটা দেখে আষাঢ় বলল, ওভাবে তাকিয়ে আছো কেন? আপনার ভাইকে জিজ্ঞাসা করুন তার সেই ভালোবাসার মানুষটাকে। আষাঢ় নিজের ফোনটা এগিয়ে দিয়ে বলল, নাও ফোন, নিজেই জিজ্ঞাসা করো। কণা নিজের রুমে আসলো, রুমে ঢুকেই দরজাটা বন্ধ করে দিল। শরীরের প্রতিটা রন্ধে রন্ধে অস্বস্তি যেন ছড়িয়ে পড়েছে। আয়নার সামনে দাঁড়াতে গিয়েও থমকে গেল। আয়নায় নিজের মলিন মুখটা দেখে আরো বেশি অস্থির লাগলো। সাথে নিজের প্রতিবিম্ব দেখে একটু চমকে উঠল। নিজেকে এত বিবর্ণ, এত ক্লান্ত আগে কখনো দেখেনি। মনে হচ্ছিল রুমের দেওয়ালগুলো তাকে চেপে ধরেছে। হাতের চুড়িগুলো খোলা শুরু করলো কণা, কিন্তু হাতগুলো এমন ভাবে কাঁপছিল যে কাজটা শেষ করতে পারছিল না। শেষে চুড়িগুলো একপাশে রেখে ঘরের ভেতরে হাঁটতে শুরু করলো। কখনো বিছানায় বসে, কখনো জানালার পাশে গিয়ে দাঁড়ায়। কিছুতেই মন শান্ত হচ্ছে না। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দ যেন বেড়েই চলেছে। কিছুক্ষণ এদিকে ওদিকে ঘোরাঘুরির পর কণার হঠাৎ খেয়াল হলো বেলকুনি। হয়তো একটু ঠান্ডা হাওয়া মনটা শান্ত করতে পারে। দরজাটা ঠেলে বেলকুনিতে পা দিতে হঠাৎ যেন মনে হলো আলো আঁধারির মাঝে ছায়ামূর্তির মতো কেউ একজন দাঁড়িয়ে আছে। কণার বুকটা ধক করে উঠল। কে? নিজের অজান্তেই কথাটা বের হয়ে এলো, কিন্তু কোনো উত্তর এলো না। মনের ভিতর সন্দেহ আর ভ্রমের যুদ্ধ শুরু হলো। এটা কি সত্যি নাকি ভুল দেখছি? কিছুক্ষণ তাকিয়ে থাকার পর মনে হলো হয়তো কেউ নেই, চোখের ভুল। এমনটাই মনে হচ্ছিল, কিন্তু আবারও সেই ছায়াটা একটু নড়ল। কণার শরীরটা হিম হয়ে গেল। প্রথমে সে ভ্রম ভেবেছিল, কিন্তু চোখের কোণে পরিচিত চেহারাটা স্পষ্ট হতে লাগলো। হৃদস্পন্দন বেড়ে গেল। মুখ থেকে অস্পষ্ট স্বরে বের হলো, রাত, এই সময় এখানে? না, এটা অসম্ভব। নিজেকে বোঝানোর চেষ্টা করলো কণা, কিন্তু কৌতূহল আর অজানা আশঙ্কা তাকে ছাপিয়ে দিচ্ছিল। সে আর সহ্য করতে পারল না। একটা কিছু তাকে নিচে নামার জন্য তাড়া দিচ্ছিল। কোনো কিছু না ভেবে দৌড়ে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলো। নিচে নেমে সোজা সেই মানুষটির সামনে দাঁড়ালো। রাতের উপস্থিতি যেন সবকিছু অবিশ্বাস্য করে তুলেছে। কণার মনে হচ্ছিল এ কোনো স্বপ্ন। শরীরের প্রতিটি রক্তকণা যেন ঠান্ডা হয়ে আসছিল। সে নিজের দুই হাত দিয়ে চোখ মুছে আবারও তাকালো। সত্যি রাত। রাত কোনো কথা বলল না, তার মুখে কোনো কথা নেই। কণার দিকে গভীর স্থির দৃষ্টিতে তাকিয়েছিল। কণার মুখ থেকে শব্দ বের হচ্ছে না। এই মুহূর্তে যেন সময়কে স্থির করে দিয়েছে। অবশেষে কণা ভাঙা স্বরে বলল, আপনি এখানে? আলো আঁধারির মাঝে দাঁড়িয়ে আছে রাত, আগের মতোই শান্ত চেহারা নিয়ে। এক পা এগিয়ে এসে ঠোঁটের কোণে একটুখানি হাসি ফুটিয়ে বলল, তোমার গায়ে হলুদ, সেজন্যই আসলাম। হয়তো এটুকুই তোমার জীবনের শেষ উপস্থিতি আমার। শেষ উপস্থিতি। কথাটা কানে আসতেই সারা শরীর জমে গেল। কণার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কণার গলা ভেঙে এলো। তার চোখে অভিমান আর ক্ষোভ এসে ভেসে গেল। শেষ উপস্থিতি? হ্যাঁ। আচ্ছা, একটা কথা জানতে পারি? বলো, আপনি আমায় অপূর্ণতায় থেকে গেলেন কেন? প্রকৃতি কেন এমন নির্দয়তা দেখালো? রাত ঠান্ডা এবং দৃঢ় স্বরে বলল, এক জীবনে সব পেয়ে গেলে জীবন নষ্ট হয় কণা। কিছু জিনিস অপূর্ণতায় থাকতে হয় অবসরে আফসোস করার জন্য, বুঝেছো? আপনার কি খারাপ লাগে না একটা মেয়ে আপনাকে এতটা ভালোবেসেছে, অথচ আপনি ফিরেও তাকাচ্ছেন না? এর উত্তর আমার জানা নেই কণা। কথাটা বলে কণার গালে থাকা হলুদ নিয়ে ফের কণার গালে লাগিয়ে বলল, তবে পৃথিবীর সব সুখ তোমায় আমাকে ভুলতে সাহায্য করুক। এত সুখ আসুক যে তুমি আমাকে নিয়ে ভাববার জন্য সূক্ষ্ম সময়টাও যেন না পাও। মানুষ ভোলা কি এতই সহজ? আপনি পারবেন আমাকে ভুলতে? হ্যাঁ, আমি তো পারবো না। পারবে, পারবে। মানুষ পারে না এমন কিছুই নেই। এটা সম্পূর্ণ মিথ্যা কথা। তাহলে আমি কেন আপনাকে পেলাম না? মানুষ চাইলেই সবকিছু করতে পারে না। ভালো থাকো। হাসি। কথাটা বলে রাত আর দেরি করলো না, চলে গেল। কণার ঠায় দাঁড়িয়ে দেখলো তার যাওয়া।
চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। রাতের অবয়ব যত দূরে যেতে লাগলো ততই কণার বুকটা ভারী হয়ে আসলো। বুকের ব্যথা বেড়ে উঠল। কণা মাটিতে বসে পড়ল, বুকে হাত দিয়ে এবার শব্দ করে কেঁদে উঠল। ভালোবাসায় এত কষ্ট কেন? কতক্ষণ কান্না করলো বুঝতে পারলো না। হঠাৎ কি একটা মনে হতেই বসা থেকে উঠে দাঁড়ালো, চোখে থাকা জল মুছে নিজেকে শক্ত করলো। লম্বা শ্বাস টেনে পেছনে ফিরতেই আকস্মিক রাহুলকে দেখে চমকে উঠল। কাঁপাকাঁপি গলায় বলল, আপনি আপনি এখানে?" কথাটা বলতেই রাহুল এগিয়ে আসলো, কণার বাহু ধরে বলল, "তুমি এখানে কেন কণা?" কণা ঘাবড়ে গেল। যাক, রাহুল তাহলে হয়তো কিছুই শোনেনি। কণা বাহু থেকে রাহুলের হাতটা সরিয়ে বলল, "ওপরে চলুন, সবাই হয়তো আমাদেরকে খুঁজছে।" রাহুল সংক্ষিপ্ত উত্তর দিল, "তুমি যাও, আমি আসছি।" কথাটা বলে রাহুল সামনের দিকে হাঁটা ধরল। কণা পেছন থেকে ডাকলো, "কোথায় যাচ্ছেন?" "ফিরছি আমি, তুমি যাও।" কণা নিঃশব্দে উপরে উঠে গেল। সিঁড়িতে আসতেই দেখলো আশার তড়িঘড়ি করে নিচে নামছে। কণা ভুরু কুঁচকে বলল, "কোথায় যাচ্ছেন আশার ভাই?" আশার ব্যস্ততার সহিত জবাব দিল, "গিফট আনতে যাচ্ছি।" কণা বুঝলো না আষাঢ়ের কথার মানে, হয়তো সন্ধ্যার জন্য কোনো গিফট। কণার মনের ভেতরে খচখচ করতে লাগলো। কণা ছাদে আসলো। ছাদে পা রাখতেই সন্ধ্যা কণাকে টেনে গম্ভীর কণ্ঠে বলল, "আর আসতে হবে না, অনুষ্ঠান শেষ, রুমে গিয়ে ঘুমাবি চল।" কণা অবাক হয়ে বলল, "অনুষ্ঠান শেষ?" "হুম, চল।" সন্ধ্যা কণাকে ধরে রুমে নিয়ে আসলো। "যা, ফ্রেশ হয়ে হলুদ ধুয়ে আয়।" কণা সন্ধ্যার কথা মতো শাড়ি পাল্টে হলুদ শরীর ধুয়ে পরিষ্কার করে নিল। বিছানায় এসে শুইতেই সন্ধ্যা কণাকে আচমকা জড়িয়ে ধরে বলল, "খুব বড় হয়ে গেছিস তাই না কণা? হঠাৎ এমন কথা কেন বলছিস?" "না, এমনি মনে হলো। ঘুমা, নতুন সকাল তোর জন্য নতুন কিছু অপেক্ষা করছে।" "নতুন কিছু মানে?" "নতুন জীবন শুরু করবি, সেটার কথাই বলছি।" কণার মুখে বিদ্রূপের হাসি ফুটল। "নতুন জীবন? কার নতুন জীবন হতে চলেছে বুঝতেছি না।" "আমার সাথে ঘুমাবি আজ।" "ভাইয়া কোথায়?" "ও একটা কাজে গেছে, ফিরবে কি ফিরবে না জানি না। আসলে আঙ্কেলের সাথে ঘুমাবে নি মনে হয়। আজ আমি তোর সাথেই ঘুমাবো, ঠিক আছে?" রাতের আধার যখন ক্রমশ ফিকে হয়ে যায় তখন পূর্ব আকাশের সূর্য প্রথম কিরণ জানান দেয় একটি নতুন দিনের শুরু। নতুন সকাল মানেই এক অপার প্রাকৃতিক সৌন্দর্যের প্রকাশ। পূর্ব দিগন্তে সূর্যের আগমন যখন আকাশকে লালচে কমলা রঙে রাঙিয়ে তোলে তখন মনে হয় যেন প্রকৃতির এক নতুন চাদরে সেজেছে। ঠান্ডা বাতাসের স্পর্শে মনের মাঝে জাগে এক অনাবিল প্রশান্তি। এই নতুন সকাল নিয়ে আসতে পারে অগণিতিক সম্ভাবনা, শিশিরে ভেজা ঘাস, পাখির কাকলি এবং আকাশের ভাসমান সোনালি রঙের মেঘের ছায়া মনে করিয়ে দেয় যে জীবনে কখনোই শেষ বলে কিছুই নেই। কণাকে নিজ হাতে তৈরি করে দিচ্ছে সন্ধ্যা। মেরুন কালারের বেনারসিতে অপূর্ব লাগছে কণাকে। সাজানো শেষ হতেই সন্ধ্যা কণার দিকে দুই হাত বাড়িয়ে দিয়ে বলল, "নজর না লাগুক কারো, খুব সুন্দর লাগছে তোকে। বেস্ট একটা দিন তোর জন্য।" কণা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আয়নার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটাকে যেন সে চিনতেই পারছে না। আয়নার ভেতরের মেয়েটি কি সত্যি সে? মেরুন বেনারসিতে জমকালো সাজ, চোখে মোহময় কাজল, ঠোঁটে হালকা লাল রং, যেন কোনো রূপকথার রাজকন্যা। অথচ এই মেয়েটার ভেতরটা যেন ঠিক তার বিপরীত। চোখের পেছনে চাপা এক অসন্তোষ, মুখের হাসির আড়ালে এক অপূর্ণতা। সাজানো চেহারার পেছনে থাকা মন যেন বোবা চিৎকার করছে। সন্ধ্যা এক পাশ থেকে কণার চুল ঠিক করে দিল, মৃদু হেসে বলল, "আজকে তুই সবার থেকে আলাদা।" বউ বলে কথা। কণা মুখ তুলে সন্ধ্যার দিকে তাকালো। গলার কাছে আটকে থাকা কথাগুলো বলার জন্য যেন কিছুটা সাহস খুঁজলো। তবে তার আগে সন্ধ্যা আবারও বলল, "এখন সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, নতুন জীবনের জন্য তৈরি হয়ে যা। বেস্ট অফ লাক ডিয়ার।" কণার ঠোঁটের কোণে বিদ্রূপের ছায়া ফুটে উঠল। নতুন জীবন!
কথাটা বারবার কানের ভেতর প্রতিধ্বনিত হতে লাগলো। নতুন জীবনের স্বপ্ন হয়তো ছিল এক সময়, কিন্তু এখন তার কাছে সবকিছুই ভীষণ অনিশ্চয়তা আর ধোঁয়াশা। সন্ধ্যা কণার কাঁধে হাত রেখে বলল, চল, নিচে সবাই অপেক্ষা করছে, সময় হয়ে এসেছে। কণা কিছু না বলে মাথা নত করলো। চোখে মুখে একটা চাপা বিষণ্ণতা স্পষ্ট। সিঁড়ি দিয়ে নামতে নামতে কণা মনে মনে ভাবলো, আজকের দিনটা সত্যি বেস্ট, নাকি আমার জীবনের সবচেয়ে বড় বিষাদময়ের দিন। বসার রুমে আসতেই সবাই তাকে নিয়ে ব্যস্ত। জামাই এখনো আসেনি, আসতেছে। চারপাশের মৃদু আলোর ঝলকানি, মিষ্টি গান আর মানুষের কোলাহল। অথচ কণার মনে একটাই প্রশ্ন, এই কোলাহল কি আমার জীবনের নীরবতাকে আড়াল করতে পারবে? আশার একপাশে দাঁড়িয়ে সবকিছুই দেখছিল, কিন্তু তার মুখে যেন কোনো অদ্ভুত এক গাম্ভীর্যের ছাপ। ভোরের দিকে বেরিয়েছে সে, ফিরেছেও। আর ফিরতেই কামরুল হাসান আশারকে বিয়ের দিকটা দেখতে বলেন। বেচারা ঘুমে তখন সুপ সুপ ছিল, কিন্তু মুখের ওপর বলতে পারলো না তার ঘুমের দরকার। অগত্যা খাবারের দিকটা দেখলো। সন্ধ্যা আশারকে দেখা মাত্রই এগিয়ে এসে বলল, এভরিথিং ইজ ওকে। আশার এক পাশে দাঁড়িয়ে সবকিছু দেখছিল, কিন্তু তার মুখে কোনো এক অদ্ভুত গাম্ভীর্যের ছাপ। ভোরের দিকে ফিরেছে সে, আর ফিরতেই কামরুল হাসান আশারকে বিয়ের দিকটা দেখতে বললেন। বেচারা ঘুমিয়ে তখন ছুপ ছুপ ছিল, কিন্তু মুখের ওপর বলতে পারলো না তার ঘুমের দরকার। অগত্যা খাবারের দিকটা দেখলো। সন্ধ্যা আশারকে দেখা মাত্রই এগিয়ে এসে বলল, এভরিথিং ইজ ওকে। হুম। ফিরেছেন কখন? ভোরে। চোখ মুখ দেখে মনে হচ্ছে ঘুমাননি রাতে। হুম। তো এসেও কি ঘুমাননি? ঘুমানোর আর সময়ই বা পেলাম কোথায় বলো? আই নিড ঘুম সন্ধ্যা। আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। আচ্ছা, আপনি রুমে গিয়ে ঘুমান, আমি বাকিটা সামলে নিব। কিছু সামলানো লাগবে না, কারণ ও আসবে না। সন্ধ্যা চমকে উঠল। আসবে না মানে? রাজি হয়নি। আমি চেষ্টা করেছি সারা রাত বোঝানোর জন্য, কিন্তু ও বোঝেনি। জোর করো কারোর হৃদয়ে কারোর অনুভূতি সৃষ্টি করা যায় না সন্ধ্যা। আমার মন বলছে ও আসবে। আমি কথা বলেছি তো ওর সাথে, আমি বুঝিয়েছি, মনে হচ্ছে ও আসবে। বৃথা ভাবছ। আমি গেলাম। ঠিক একটার দিকে শোনা গেল, জামাই এসেছে। কথাটা কানে আসতেই সন্ধ্যার মুখে হাসি ফুটল। সে জানতো বর আসবে। সন্ধ্যা কণার সাথে থাকায় আর বরের কাছে যেতে পারল না। বরকে স্টেজে বসানো হয়েছে। কণার বর আসার কথা শুনেই বুকের ভেতরে যন্ত্রণা শুরু হতে লাগলো। বাহিরে কেমন যেন চেঁচামেচির আওয়াজ শোনা যাচ্ছে। একটু পর কামরুল হাসান আসলেন সন্ধ্যার কাছে। সন্ধ্যাকে সাইডে ডেকে কিছু বললেন। সন্ধ্যা কামরুল হাসানকে কি বলল তা কণা শুনতে পেল না। কিছুক্ষণ পর সন্ধ্যা আষাঢ়ের রুমে গেল। আষাঢ়কে জাগিয়ে তুলে বলল, আরে উঠুন। আষাঢ় ঘুম ঘুম ভাব নিয়ে বলল, হোয়াই? বিয়ের ব্যান্ড বাজজি ঢোল বাজাবেন, সেজন্য উঠুন তো। আষাঢ় উঠে বসলো। যান, ফ্রেশ হয়ে আসুন। বরপক্ষ চলে এসেছে, কাজীও চলে এসেছে, বিয়ে পড়াবে। আমি যাচ্ছি। আপনি রুম থেকে বের হয়ে আঙ্কেলের কাছে যাইয়েন তো, সে কিছু বলবে আপনাকে। বর এসেছে? সন্ধ্যা বিশ্বজয়ের হাসি দিয়ে বলল, তা আসবে না? যান, এখন কণার বাবাকে বুঝিয়ে আসুন, আমি চললাম। সন্ধ্যা বেরিয়ে আসলো। কণার কাছে এসে বসতেই কণা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? নাথিং, তেমন কিছু না। কথাটা বলতেই হঠাৎ বাহির থেকে একটা মেয়ে এসে কণাকে জড়িয়ে ধরল। কণা হকচকিয়ে গেল। মেয়েটির মুখের দিকে তাকাতেই দেখল শরীফা এসেছে। চমকালো কণা। তুমি এখানে? শরীফা সন্ধ্যার দিকে তাকিয়ে কিছু বললে সন্ধ্যায় ইশারায় চোখ গরম করে তাকায়। শরীফা মৃদু হেসে বলল, তোমার বিয়ে আর আমি আসবো না? দাওয়াত দাওনি তো কি হয়েছে, আমি যেচেই চলে এসেছি। কণার মাথাতেই ছিল না শরীফাকে জানানোর কথা। শরীফা বসলো। সন্ধ্যা জিজ্ঞাসা করলো, ছেলের বিয়ে পড়ানো শেষ? হ্যাঁ, এখন এখানে আসবে। কথাটা বলতেই কাজী এসে হাজির। কণার সামনে চেয়ার টেনে বসে বলল, পাত্র রাত আহমেদ, তার পিতা আশরাফুল ইসলাম আর মাতা আমেনা বেগম, এবং কনে কণা, তার পিতা কামরুল হাসান এবং মাতা সানজিদা বেগম। সকলের সম্মতিতে এই বিয়েটি সম্পন্ন হচ্ছে। এখন পাত্রীর কাছে জানতে চাই, কণা,
তুমি কি রাত আহমেদকে তোমার স্বামী হিসাবে কবুল করো? রাতের নামটা শুনতেই কণা চমকে উঠল, মন হয়ে গেল অবশ। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থমকে দাঁড়ালো। রাতের নামটা শুনে তার বুকের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। চারপাশের শব্দ, মানুষের কোলাহল, সবার হাসি, সব যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল তার জন্য। রাতের নাম কেন বলছে কাজী? পাত্র তো রাহুল। আঙ্কেল, আপনার ভুল হচ্ছে, পাত্রের নাম রাহুল হবে। কণার কথায় কাজী আশেপাশে তাকালো। ভুল কেন হবে? পাত্র নিজেই তো বলল তার নাম আর তার বাবা মায়ের নাম। কণা কিছু বলতে নিলে সন্ধ্যা থামিয়ে দেয়। কাজী সাহেবের কোনো ভুল হয়নি। তুই রাতকে বিয়ে করতে চাস না? রাত এসেছে, এখন তুই কবুল বলে দে। মাথা ঘুরিয়ে গেল কণার। রাত এসেছে? কিভাবে সম্ভব? রাতের তো আজ রাতেই ফ্লাইট ছিল, তাহলে? কাজী তাড়া দিল। কণা কাঁপা কাঁপা গলায় বলল, হ্যাঁ, আমি রাত আহমেদকে আমার স্বামী হিসাবে কবুল করছি। সবাই আলহামদুলিল্লাহ বলে উঠল। কণার দেহ জুড়ে বইছে ঝড়। একটু পর কণার পাশে বসানো হলো রাতকে। সাদা পাঞ্জাবি পরা রাতের মুখে কোনো আবেগ নেই, তার চোখে সেই চিরচেনা গাম্ভীর্য। পাশেই আরাফাত, মাথায় কিছুই ঢুকছে না কিভাবে কি হলো। কণা একটু দূরে তাকাতেই দেখতে পেল রাহুল দাঁড়িয়ে আছে। কণা বসা থেকে উঠে দাঁড়ালো। রাহুল মৃদু হেসে বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা ধরলো। খুব কষ্ট হচ্ছিল নিজের বিয়ের আসরে নিজেরই হবু বউয়ের বিয়ে তার ভালোবাসার মানুষটার সাথে করাতে গিয়ে। কিন্তু কি করার, যখন প্রিয়তমার সুখটাই সবার ঊর্ধ্বে থাকে, তখন এমন কঠিন অনেক কাজই করতে হয় বুকে পাথর চেপে। মৃদু শীতল বাতাস তাকে ছুঁয়ে যাচ্ছে, কিন্তু সেই স্পর্শে কোনো প্রশান্তি নেই। বুকের ভেতর যেন এক অদৃশ্য ভার চাপা পড়ে আছে। নিজের মনের ভেতর সান্ত্বনার কথা বলে সে নিজেই নিজেকে বোঝাতে চাইছে। বিড়বিড় করে বলল, খুব কাঠকড় পুড়িয়েছি তোমার জন্য। আমার কাছে তোমার সুখটাই আগে। আর আমি বুঝে গিয়েছি তুমি কোথায় সুখী হবে, তাই তোমাকে তোমার সুখের সন্ধান পাইয়ে দিলাম। ভালো থেকো প্রিয়। কথাটা শেষ করার সঙ্গে সঙ্গে তার ঠোঁটে ফুটে উঠল এক ম্লান হাসি, কিন্তু সেই হাসির ভেতর যেন ছলকে উঠল অশ্রু। মুখে হাসি থাকলেও চোখের গভীরে সেই কষ্টের ঝড় যেন ধরা পড়ল। পায়ের তলার মাটি সরে যাওয়ার অনুভূতি সত্ত্বেও সে নিজেকে ধরে রেখেছে, তবে বুকের ভেতর কান্নার তীব্রতার যেন তাকে ধীরে ধীরে ভেঙে দিচ্ছে। চোখের কোণে জল জমলেও সে তা ঝরে পড়তে দিচ্ছে না, কারণ তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তাকে, প্রেম আর দায়িত্বের দ্বন্দ্বে। আর সে বেছে নিয়েছে প্রিয়জনের সুখ। হাঁটতে হাঁটতে একসময় থেমে গেল রাহুল। আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। মনের ভিতর থেকে একটাই প্রশ্ন উঠে আসছে, তোমার জন্য এতটা করতে পেরে কি আমি খুশি, নাকি নিজেকেই সান্ত্বনা দিচ্ছি যে যা করেছি ঠিক করেছি? তার চোখে মুখে বেদনার ছাপ স্পষ্ট, অথচ সেই বেদনায় মিশে আছে এক গভীর ভালোবাসায়, যে ভালোবাসায় মানুষটাকে পাওয়ার দাবি করে না।